পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি। শরীয়তপুরে নতুন ঘাট প্রস্তুত, কাল থেকে মাঝিরকান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচলের পরিকল্পনা। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, পানিতে তলিয়ে সড়ক। মেঘনার ভাঙনে ভোলার রাজাপুরে প্রায় 400 মিটার এলাকা বিলীন। দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মামলা ডিবিতে হস্তান্তর। চট্টগ্রামে টিকা নিতে এসএমএস এর অপেক্ষায় 80,000-এর বেশি মানুষ। সাময়িক বন্ধ রেজিস্ট্রেশন, নিবন্ধিত সবার টিকাই নিশ্চিত হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। অবশেষে জাজিরা প্রান্তে বাংলা বাজারের বিকল্প মাঝিরকান্দি ঘাট চালু হচ্ছে। ঘাটে পন্টন স্থাপন ছাড়াও সংযোগ সড়কও তৈরি সম্পন্ন। ফেরি চলাচলের জন্য ঘাট পুরোপুরি প্রস্তুত। তবে বিআইডব্লিউটিসি বলছে ফেরি চালুর ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে। নতুন ঘাটে দূরত্ব কমবে 3 কিলোমিটার। গেল 8 দিন ধরে শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় নানা দুর্ভোগে পড়েন ঘাট ব্যবহারকারীরা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। অবশেষে মাঝিরকান্দি ঘাট চালু হচ্ছে। ঘাটে পন্টুন স্থাপন করা হয়ে গেছে, সংযোগ সড়ক তৈরিও শেষ। পদ্মা সেতু এড়িয়ে সোজা পথে মাঝিরকান্দি ঘাট ফেরি চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা অনেক আনন্দিত, এমনকি এই ঘাটটা আরো বহুত আগে আসা উচিত ছিল। এটা হচ্ছে সোজা ঘাট, সোজা এইপার ওপার আর পার বাটিতে আইসে সবাই খুশি আছে। প্রবল স্রোতে পদ্মা সেতু নিচ দিয়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ দাবি করে গেল 8 দিন ধরে শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। ঝুঁকি নিয়ে যাত্রীরা এই নৌরুটে লঞ্চ, ট্রলার, ছোট নৌযান সহ সব নৌযানে চলাচল করলেও বন্ধ রয়েছে শুধু ফেরি। তো আজকে থেকে চলবে, এই জন্য আমি আসছি, কিন্তু এখন দেখি এটা ফেরি চলে না। আইসা তখন বিপদে পড়ে গেছে, এখন ফেরি বন্ধ। বিআইডব্লিউটিএ জানায় মিডিয়াম ফেরি চলাচলের জন্য মাঝিরকান্দি ঘাট একেবারেই প্রস্তুত। আর বিআইডব্লিউটিসি বলছে শিমুলিয়া মাঝিরকান্দি রুটে ফেরি চালুর ব্যাপারে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জরুরি ব্যবস্থায় ছোট গাড়ি বা অ্যাম্বুলেন্স এই ধরনের যদি কোনো পারাপারের প্রয়োজন হয় তাহলে এই মাঝিরকান্দি ঘাট দিয়ে শিমুলিয়ার সাথে পারাপার করা যেতে পারে। আমরা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত লাগবে, সরকারের সিদ্ধান্ত লাগবে। মাঝিরকান্দি থেকে সড়ক পথে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের দূরত্ব 5 কিলোমিটার। তবে সরু রাস্তার কারণে এই রুটে যানবাহন দক্ষিণাঞ্চল থেকে শুধু আসবে। আর ঢাকা থেকে মাঝিরকান্দি ঘাট হয়ে কাজিরহাট দিয়ে 22 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটের দূরত্ব 11 কিলোমিটার। আর শিমুলিয়া থেকে নতুন এই ঘাটের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। শরীয়তপুরের মাঝিরকান্দি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নদীর পানি বিপদ সীমার 7 সেন্টিমিটার অতিক্রম করেছে। এই মুহূর্তে ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। তাজদিন, আমি রয়েছি ফেনীর ফুলগাজীর যে মুহুরী নদী রয়েছে, সেই মুহুরী নদীর যে অংশে গতকাল রাতে 8টার দিকে ভেঙে গিয়েছে, সেই ভাঙ্গা বাঁধের অংশে রয়েছি। এর আগের একটু কথা যদি আপনাকে বলি, এই বাঁধটি কিন্তু গত জুলাই মাসের 1 তারিখেও ভেঙেছিল একই জায়গায়। এবং শুধু এই জায়গাটি নয়, সেই জুলাই মাসের 1 তারিখে 3টি স্থানে ভেঙেছিল বাঁধের। এবং ভাঙ্গার পরপর পানি নেমে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেই বাঁধটি মেরামত করার জন্য 3জন ঠিকাদার বা একজন ঠিকাদার এই কাজটি পেয়েছিলেন। কিন্তু স্থানীয়রা যে অভিযোগটি করছে, বাকি 2টি বাঁধ যেখানে ভেঙেছিল জুলাইয়ের 1 তারিখে, সেই অংশ কিন্তু সেখানে বাঁধা হয়েছে, মেরামত করা হয়েছে। কিন্তু এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন ভাঙ্গা, সেই বাঁধটি কিন্তু পুরোপুরি সঠিকভাবে মেরামত না করার কারণে কিন্তু গতকাল রাতে আবারও ভেঙেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। স্থানীয়রা এটিও জানিয়েছেন যে অন্য যে 2টি বাঁধ ভেঙেছিল, যেটি পুনরায় বাঁধা হয়েছে, সে কিন্তু ওখানে মাটির কোনো বিকল্প ছিল না। বিকল্পভাবে মাটি কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে সেই বাঁধটি
মেরামত করা হয়েছে, কিন্তু এই বাঁধটির যে অংশে ভেঙেছে এখানে কিন্তু আশেপাশের মাটি নিয়ে মেরামত করার মতো যথেষ্ট উৎস ছিল, কিন্তু স্থানীয়দের যে অভিযোগ যে মাটির যথেষ্ট উৎস থাকার পরেও কেন যথাযথভাবে সঠিকভাবে বাঁধটি সঠিক সময়ে নির্মাণ বা পুনর্নির্মাণ হয়নি। যদি পুনর্নির্মাণ হতো তাহলে আজকে এই বাঁধটি গতকাল রাতে আবার ভাঙতো না, এবং না ভাঙলে এবং এখান থেকে কিন্তু যে 4টি গ্রাম প্লাবিত হয়েছে বা আরও নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এখন যে আমন ফসল রয়েছে তা কিন্তু তলিয়ে যেত না, তারা ক্ষতিগ্রস্ত হতো না, পুকুরের মাছ ভেসে যেত না। স্থানীয়রা জানিয়েছেন যে এখানে এই গাফিলতিটা কি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাকি পানি উন্নয়ন বোর্ডের তারা প্রতিবারই বলছে যে এবারে প্রতি বছর ভাঙে এবং ভাঙার পর কিন্তু পুনরায় মেরামত হয় এবং অর্থ বরাদ্দ হয়। সে কিন্তু স্থানীয়রা যেটা দাবি সেই জলের টাকা কিন্তু জলেই যায়, কিন্তু তারা সেই বন্যার হাত থেকে কিন্তু রক্ষা পায় না, পরিত্রাণ মিলে না, প্রতি বছরই তাদেরকে ভোগান্তির শিকার হতে হয়। তারা স্থানীয়ভাবে যেটা জানিয়েছেন তারা কোনো ত্রাণ চায় না, তারা চায় এই বাঁধ যেন পুনরায় তাদেরকে বন্যার কবলে পড়তে না হয়। প্রতি বছরই কিন্তু একাধিকবার এইভাবে বন্যায় ভেঙে তাদেরকে কিন্তু 200 হেক্টরের মতো জমি এখন আমন চাষ করা হয়েছে। আমরা দেখেছি যে পরশুরাম ফুলগাজী যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেখানে তলিয়ে গিয়েছে, মানুষের ফসলের যে মাঠ রয়েছে প্রায় 200 হেক্টরের মতো জমি এখন যারা আমন চাষ করা হয়েছে সেখানে কোনো কোনো জায়গায় 7-8 পানি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কৃষি বিভাগ জানিয়েছেন এই পানি যদি স্থায়ী হয় এবং এই পানি যদি দ্রুত নেমে না যায় তাহলে কিন্তু নতুন নতুন গ্রাম প্লাবিত হবে এবং সেসব এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হবে। তারা জানিয়েছেন এই বাঁধ যেন স্থায়ীভাবে মেরামত করা হয় এবং এই যে ভাঙা বাঁধটি পুনরায় সঠিক সময় মেরামত করা কেন হলো না সেটি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। এবং সেই সাথে সাথে এই নদীর যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে সেই বাঁধ এবং এই নদীর যে ঝোপঝাড় রয়েছে এই নদীর সংস্কার হয় না, এই নদীতে যে ঝোপঝাড় রয়েছে তা পরিষ্কার করা হয় না, খনন করা হয় না, অপরিকল্পিতভাবে সারা বছর বালু উত্তোলন করা হয়, যার কারণে বর্ষা মৌসুম আসলেই এই সব নদীর একাধিক স্থানে বাঁধ যে ভেঙে প্রতি বছর এখানকার মানুষের বন্যার কবলে পড়ে সীমাহীন ভোগান্তি পড়তে হয় বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তাজদিন। ফেনীর ফুলগাজী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এই ঘটনায় জড়িত দালাল পলাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মুহূর্তে দিনাজপুর আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল। তাজনীর, আমি এই মুহূর্তে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে রয়েছি। আমরা আজকে সকাল 10টার দিকে আপনি জানলাম যে মা ও ছেলে অপহরণ মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং এছাড়া মামলায় কিন্তু আরও 5 জন অর্থাৎ মোট 10 জনকে আসামি করা হয়েছে। মামলার যে বাদী জাহাঙ্গীর আলম সেটিকে আরও 5 জন অজ্ঞাতনামার আপনার বলা হয়েছে, মোট 10 জন। এর মধ্যে কিন্তু গতকাল রাত্রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে জবানবন্দি দিয়েছেন পলাশ, যাকে আমরা দালাল বলছি বা পুলিশের সোর্স হিসেবে যিনি ছিলেন, তার জবানবন্দি নেওয়া হয়েছে। মোট 5 জন কালকে আদালতে হাজির করা হয়েছিল গতকাল এবং তাদেরকে সবাই আপনারা এখন জেলা কারাগারে রয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা যারা কথা বলেছিলাম, সুব্রত কুমার সাহা যিনি হচ্ছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলেছেন যে এই মামলার যে অগ্রগতি সেটি এখন পুলিশ এটা করবে না, এটা সরাসরি আপনার ডিবিটি তদন্ত করবেন এবং তিনি ডিবি আপনার এই অপহরণ মামলাটি তদন্ত করে তারাই কিন্তু আপনার এটির সুরাহা করবেন। তবে এই বিষয়টিকে তারা, আমরা যেটা জানিয়েছিলাম যে সিআইডির যে 3 জন কর্মকর্তা পাশাপাশি মাইক্রোবাস ড্রাইভার, গতকাল কিন্তু আপনার আদালতে এই 3 সিআইডির কর্মকর্তাকে কিন্তু রিমান্ড তারা চাননি এবং শুধুমাত্র 164 জবানবন্দি দিয়েছিলেন আপনার পলাশ। তবে এই মামলার যে অগ্রগতি এখন পর্যন্ত কিন্তু এইটুকুই আমার কাছে ছিল দিনাজপুর চিফ জুডিশিয়াল আদালত থেকে। তাজদিন। দিনাজপুরে মা ও ছেলে অপহরণের মামলার সবশেষ খবর জানাতে দিনাজপুর আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহযোগিতা তার দরকার ছিল এবং সেই মোস্তাক জিয়া মিলেই কিন্তু এই চক্রান্তটা করেছিল। তবে আমি বলবো যে আমি যেটা, জিয়াউর রহমান কিন্তু এমন কোনো মাস নেই, মাসে অন্তত একবার হলেও
জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দুইজন আমাদের বাসায় নিয়মিত আসতো। ডালিমের শাশুড়ি, ডালিমের বউ, ডালিমের শালীরা, এরা কিন্তু সারাক্ষণ আমাদের বাড়িতেই। এমনকি 27 তারিখে জয়ের জন্মদিন আমরা ঘরোয়াভাবে করি জুলাই মাসে, সেদিনও ডালিমের বউ, ডালিম তারা আমাদের বাসায়। আর তারপরে আমরা 30 তারিখে রওনা হয়ে 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই, মাত্র 15 দিন। এই 15 দিনের মধ্যেই আমরা পেলাম সেই নির্মম সংবাদ। আর মোস্তাক জিয়ার উপর নির্ভর করে যে রাষ্ট্রপতি হয়েছিল, আপনারা যদি একটু লক্ষ্য করেন, সে কতদিন থাকতে পেরেছিল? থাকতে কিন্তু পারে নাই। মীর জাফরও পারে নাই। মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে সে নবাব হয়েছিল, কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই। কারণ বেইমানদের ব্যবহার করে সবাই, কিন্তু তাদেরকে বিশ্বাস করে না, রাখে না। ঠিক জিয়াউর রহমান সেই কাণ্ডই করেছিল। মোস্তাক কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই, তাকে বিদায় নিতে হয়েছিল। জেলখানায় যে হত্যাকাণ্ড হয় সেটাও কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে সেই করেছে, কারণ সেই সময় তখন সর্বময় ক্ষমতার অধিকারী, এবং সে এতই মোস্তাকের মানে আস্থাভাজন ছিল যে মোস্তাক নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু জিয়াউর রহমানকেই মানে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়। কাজে এই যে চক্রান্ত, ষড়যন্ত্র, এবং 32 নম্বরে রাসেলকে হত্যা করার উদ্দেশ্যটাই ছিল, সেটা কোন রশিদ ফারুকদের কথাই আছে। ওই মানে বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন না থাকে। এবং আমি 32 নম্বরেই কিন্তু একটা বাসার দোতলায় ভাড়া থাকতাম, ঠিক দ্বিতীয় বাসাটাই থাকতাম। সেখানেও কিন্তু আর্মি গিয়েছিল। আমি যেহেতু বিদেশে ছিলাম এবং আমার একটা ফ্রিজে কিন্তু গুলির দাগও ছিল। আমি তখন মাত্র 15 দিন আগেই তো আমরা দেশ ছাড়ি। তখন তো ভাবতে পারিনি যে এভাবে একদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। কিন্তু ষড়যন্ত্রটা চক্রান্ত হচ্ছে এটা শোনা যেত, কিন্তু আমার আব্বা তো সেটা বিশ্বাস করতেন না। তিনি তো বাংলাদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। তাকে অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এমনকি ইন্দিরা গান্ধী নিজেও বলেছেন। উনি বলছেন ওরা আমার ছেলে, ওরা সন্তানের মতো, ওরা আমাকে কেন মারবে? ওনার একটা অন্ধ বিশ্বাস এদেশের মানুষের উপর ছিল যে ওনার গায়ে কেউ হাত দেবে না, কেউ মারবে না। কিন্তু যারা ঘরে, সেখান থেকেই ষড়যন্ত্র। মেজর নূর কামাল মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়ে রণক্ষেত্রে যায়, তারপরে একটা পর্যায়ে তাকে নিয়ে এসে কর্নেল ওসমানী সেনাপ্রধান তার এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এই মেজর নূরও তার সাথে একই সাথে এডিসি ছিল, দুজন একসাথে। দুর্ভাগ্য যে সেই নূরের হাতেই কিন্তু কামালের মৃত্যু। কারণ যখন আক্রমণ করে, নূরকে যখন কামাল দেখে যে সে আসছে, ও বারান্দার কাছে চলেছে, তখন ও মানে এই আমি যেটা ওখানে মুহিতের কাছে শোনা, যে ও বলছিল যে ও আপনারা এসে গেছেন, দেখেন কারা যেন আমাদের বাড়ি আক্রমণ করছে। এই কথা বলে শেষ করতে পারেনি, সেখানেই কামালকে গুলি করে হত্যা করে। আর আমার মা যে সাহসের পরিচয় দিয়েছেন, এই অবস্থায় কোনো মানুষ জীবন ভিক্ষা চায়, আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। যে মুহূর্তে তিনি দেখেছেন যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, তিনিও বলেছিলেন যে তোমরা আমাকে হত্যা করো, আমি এখান থেকে এক পা নড়ব না। তিনি কিন্তু নিজের জীবন দিয়ে গেছেন, কারণ তার জীবনে কোনো চাপ বাবার আদর্শ, আমার বাবা যা চেয়েছেন উনি তার পাশে থেকে সেই কাজগুলি করেছেন সব সময়। আর এই ঘাতকের দল এই হত্যাকাণ্ড করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ ঘোষণা দিয়েছিল রেডিওতে প্রথম। বাংলাদেশ বেতার হয়ে যায় রেডিও বাংলাদেশ পাকিস্তানি কায়দায়। এভাবে সব নামগুলি একসময় পরিবর্তন করে দেয়। তবে তা ধরে রাখতে তারা পারেনি, কারণ এই অন্যায়
কখনো আল্লাহ মেনে নেয় না, বাংলাদেশের মানুষ মানেনি। হ্যাঁ, সেই দিন বাংলাদেশে এটা ঠিক যে এরকম একটা ঘটনার পর আমাদের দল, সমর্থক, মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা হয়তো তারা করতে পারেনি। কিন্তু এটা আপনারা জানেন যে যখনই বাড়ি আক্রমণ শুরু হয়, প্রথমে যেমন সাইনিয়াবাদ সাহেবের বাসায় বা শেখ মুনির বাসায় খবরটা আসার সাথে সাথে, এবং আমাদের বাসায় যখন গুলি শুরু হয়, বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয়। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনের রহস্যটা কি, সেটাই কথা। স্বাধীন বাংলাদেশ বা জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। একটা বাংলাদেশ মানে তখন হচ্ছে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়েছিল এই ভূখণ্ডের, যার প্রতিবাদ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার করাচিতে। তখন পার্লামেন্ট বসতো, তার সেই পার্লামেন্টের ভাষণে শুনবেন যে তিনি তখন এর প্রতিবাদ করে বলছেন যে বঙ্গভূমি, বাংলাদেশ, বাংলা এর তো একটা ঐতিহ্য আছে। তো এই নামটা মুছে গেলে একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও এই বঙ্গ নামটা থাকবে না। কাজে এটা আপনারা বদলাচ্ছেন কেন? আর সেই জায়গায় তিনি সেই বঙ্গভূমিটাই আর এই বাংলাদেশ হিসেবে, এই বাংলাদেশ নামটাও তার দেয়া। ৭০ সালের ডিসেম্বর, ৫ই ডিসেম্বর সরোয়ার্দী সাহেবের মৃত্যুবার্ষিকীতে তিনি যখন বক্তব্য দিয়েছিলেন তখনই ঘোষণা দিয়েছিলেন যে এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রেজিস্ট্রেশন জটিলতা আর জনবল ঘাটতির কারণে নিবন্ধন ছাড়া আর টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এনআইডি দেখিয়ে টিকা দিলে তাদের আবার রেজিস্ট্রেশনের আওতায় আনা জটিল বিষয়। তবে যারা রেজিস্ট্রেশন করেছেন এখনও SMS পাননি, অধিদপ্তর বলছে সবার টিকাই নিশ্চিত হবে। সিনোফার্মের পাশাপাশি 2-1 সপ্তাহের মধ্যে আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলেও জানানো হয়। প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে গত 7 আগস্ট থেকে বিশেষ ক্যাম্পেইন চালু করে সরকার। সারা দেশে 4,600 ইউনিয়ন, 1,054টি পৌরসভা ও 433টি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম চালানো হয়। এদের সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত হলেও এরই মধ্যে এমন কার্যক্রম আর না করার কথা জানিয়েছে সরকার। অধিদপ্তর বলছে সরাসরি এনআইডি দেখিয়ে টিকা দেওয়া হলেও পরবর্তীতে তাদের আবার রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা একটি জটিল প্রক্রিয়া। আবার এই প্রক্রিয়া চালিয়ে গেলে স্বাভাবিক টিকা কার্যক্রমে প্রভাব পড়তে পারে, তাই টিকা দেওয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। আমাদেরকে প্রত্যেকটা কার্ড একটা এন্ট্রি করা লাগতেছে। তা আমাদের তো লোকেরা কি সেই এন্ট্রি শেষ করবে না প্রত্যেক দিনের টিকার এন্ট্রিটা দিবে? তো সেজন্য আমরা মনে করি যে রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি টিকা কর্মসূচিটি অব্যাহত রাখা যায় তাহলে সেটি আমাদের তথ্য উপাত্ত যথাযথভাবে সংরক্ষণ করার জন্য অত্যন্ত কার্যকর হয়। তবে যারা নিবন্ধন করেছেন তাদের সবাইকেই টিকার আওতায় আনা হবে বলেও জানিয়েছে অধিদপ্তর। সেক্ষেত্রে যারা এখনো SMS পাননি তাদের ধৈর্য ধরে অপেক্ষার পরামর্শ তাদের। কিছুদিনের মধ্যেই প্রথম ডোজ হিসেবে আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। প্রতিটি কেন্দ্রেই যথেষ্ট বেশি সংখ্যক মানুষ রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আমরা প্রতিদিনই স্বাস্থ্যবিধি মেনে এবং ভ্যাকসিনের গুণগত মান অক্ষুণ্ণ রেখে আমরা একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রতিদিন আমরা টিকা দিতে পারি। অ্যাস্ট্রাজেনেকার যারা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন আমরা তাদের দ্বিতীয় ডোজটি আগে নিশ্চিত করব। তার বাইরেও আমরা খানিকটা ভ্যাকসিন আমরা জাপানের কাছ থেকে পেয়েছি। সেই ভ্যাকসিনটিও আমরা চেষ্টা করব এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে যত দ্রুত সম্ভব সেটি মাঠে দিয়ে দিতে। সেপ্টেম্বরে বিভিন্ন উৎস থেকে আরও 1 কোটি টিকা আসার কথা রয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন,
সময় সংবাদ, ঢাকা। এখন আর ধান কাটা ও মাড়াইয়ে লাগছে না শ্রমিক। খরা বন্যায় নষ্ট হবে না পাকা ধান। খুব কম সময়ে ধান কেটে মাড়াইয়ের পর হয়ে যাবে বস্তাবন্দি। কৃষির আধুনিকায়নের অংশ হিসেবে এই সবই করা হচ্ছে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়। খরচও কমেছে অর্ধেক। উন্নত যন্ত্রের জন্য অঞ্চলভেদে 70% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে সরকার। খলিল রহমানের ছবিতে সানবির রূপলের রিপোর্ট। কাস্তে দিয়ে কাটা হচ্ছে ধান, এরপর মাড়াই। পাল্টে যেতে শুরু করেছে চিরায়িত এই দৃশ্য। শ্রমিক সংকট আর আকস্মিক দুর্যোগে প্রতি বছরই ফসল তুলতে বেগ পেতে হয় কৃষককে। স্বাভাবিক সময়েও 10 থেকে 30% ফসলের অপচয় হয়। সবকিছু বিবেচনায় কৃষিখাতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে 2009 থেকে 5 বছর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় 2020 থেকে 2024 মেয়াদে 3020 কোটি টাকা খরচ করতে চায় সরকার। সারা দেশে 52,000 কৃষি যন্ত্র পৌঁছে দেয়া হবে। এসব যন্ত্র কিনতে অঞ্চলভেদে 50 থেকে 70% প্রণোদনা দিচ্ছে সরকার। বাকি টাকা দিতে হবে কৃষককে। 30% আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার খরচা করতে হয়েছে। কৃষি ব্যাংক থেকে যদি সহজ শর্তে কোনো ঋণ পেতাম তাহলে আমার জন্য খুবই উপকৃত হতো। কৃষিমন্ত্রী জানান, কৃষির আধুনিকায়নের সরকারের এই প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে। কৃষি কর্মকাণ্ডে অনেকটা আপনার যান্ত্রিকরণ হবে এবং সরকার এখানে সাবসিডি বা ইনভেস্ট করছে যাতে করে দ্রুত আমরা যান্ত্রিকরণে যেতে পারি। আমাদের যদি বাজেট থাকে 10টা দেওয়া, মানুষ 15-20টা চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পে পুরো সুফল পেতে হলে কৃষি ঋণের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন বিবেচনায় অঞ্চলভেদে যন্ত্র সরবরাহের অনুমোদন দিতে হবে। চার্টারটা যদি ফিক্সেশন এবং সবার জন্য অ্যাকসেপ্টেবল না করে, তাহলে অন্যান্য আরও 5-10 বছর আগে যেভাবে এই প্রোগ্রামগুলি মাঝখানে বন্ধ হয়ে যেত, এটা ওরকম হওয়ার সম্ভাবনা আছে। যন্ত্র দিয়ে কাটা হচ্ছে ধান, লাগছে না শ্রমিক। কৃষির আধুনিকায়নে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে খরচও কমছে অর্ধেকের মতো। কিন্তু যারা এই প্রযুক্তি ব্যবহার করছেন তারা বলছেন যে সরকার যেভাবে ভর্তুকি দিচ্ছে তার পাশাপাশি যদি কৃষি ঋণের ব্যবস্থা করা যেত তাহলে আধুনিক কৃষিতে সুফল পেত বাংলাদেশ। সানবির রূপল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আসরে রানার্স আপের রেসে টিকে থাকার লড়াইয়ে উত্তর বারিধারার মুখোমুখি হবে আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। প্রিমিয়ার লিগের এবারের আসরে এরই মধ্যে শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। রানার্স আপের লড়াই এবার আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে। 22 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আবাহনী, আর 1 ম্যাচ বেশি খেলে 49 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। রানার্স আপ হতে বাকি 2 ম্যাচে জয়ের বিকল্প নেই আকাশী নীলদের সামনে। সবশেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 5-1 গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী আবাহনী শিবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি। শরীয়তপুরে নতুন ঘাট প্রস্তুত। কাল থেকে মাঝিরকান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচলের পরিকল্পনা। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, পানিতে তলিয়ে সড়ক। মেঘনার ভাঙনে ভোলার রাজাপুরে প্রায় 400 মিটার এলাকা বিলীন। এবং 75-এর ঘাতকের দল বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় রাষ্ট্র বানাতে চেয়েছিল, কিন্তু তারা তা পারেনি। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।